2025-এর সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের এই ইলিশ উৎসব শুরু হয়ে গেল। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের সাইজ, বিশাল সাইজের চিংড়ি। এই হচ্ছে আমাদের একদম বিশাল সাইজের সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে রয়েছে এক বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য, যা সুন্দরবন নামে পরিচিত। এই সুন্দরবনের বেশিরভাগটা বাংলাদেশে থাকলেও কিছুটা কিন্তু এই ভারতবর্ষের মধ্যেই রয়েছে। আর এই সুন্দরবনেই ইলিশ উৎসব পালন করতে এই 2025-এ জুন মাসের প্রথম সপ্তাহে আমি আমার পরিবারকে নিয়ে পাড়ি দিয়েছিলাম সুন্দরবনে। তাহলে চলুন আর একদম দেরি না করে এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট দ্বারা পরিচালিত 2025-এর এই সুন্দরবন ইলিশ উৎসব কেমনভাবে আমাদের কেটেছে তার সূচনা করা যাক। গুড মর্নিং। ঘড়ির কাটা বলছে সকাল 6:50 আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বালিঘাট স্টেশনেতে। আজ হচ্ছে 6 জুন 2025। মাসটা শুনেই তো বুঝতে পেরে গেছেন, জুন মাস মানে বঙ্গে বর্ষা ঢুকে গেছে আর বর্ষার সাথে সাথে আগমন ঘটছে ইলিশের। আর ইলিশ আসা মানেই প্রথমেই যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসব। হ্যাঁ, এই সুন্দরবন ইলিশ উৎসবের জন্যই আজ আমরা চলেছি সুন্দরবনেতে। একটা দারুণ কোম্পানির সাথে যাচ্ছি, যারা দারুণভাবে রাখে, দারুণভাবে খাওয়া দাওয়া করায়, দারুণভাবে ঘোরায়, সব কিছু থাকবে আজকে ভিডিওতে। তা চলুন সর্বপ্রথম আমরা এখন চলে যাব ক্যানিংয়েতে। ক্যানিং থেকে কোম্পানি আমাদেরকে রিসিভ করবে। আপনারা যেখান থেকে আসুন, আপনাদের কিন্তু সর্বপ্রথম পৌঁছতে হবে ক্যানিংয়েতে। সেইখান থেকে আপনারা যে কোম্পানির সাথে যাচ্ছেন সেই কোম্পানি আপনাদেরকে রিসিভ করবে। তাহলে আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা ক্যানিং পৌঁছবেন কিভাবে। যদি আপনারা ট্রেনে করে ক্যানিং পৌঁছবেন মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যেখান থেকে আসুন না কেন, সর্বপ্রথম আপনাদেরকে শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন মানে 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থেকে ক্যানিং লোকাল ছাড়ছে, সেই ক্যানিং লোকাল ধরতে হবে। সুন্দরবন ইলিশ উৎসবে যাওয়ার জন্য বেস্ট দুটো ট্রেন হচ্ছে সকাল 7:42 এবং 8:28 ট্রেন। ক্যানিং স্টেশনে পৌঁছানোর পর দেখবেন আপনার ট্যুর অপারেটরের লোক রয়েছে আপনাকে রিসিভ করার জন্য। যেমন আমাদের ট্যুর অপারেটরের মাধ্যম হিসাবে এই সাদা জামা পরা সুমন আমাদের রিসিভ করেছিল। ঘড়ির কাটা বলছে 9:41। নির্দিষ্ট সময় থেকে 3 মিনিট আগেই পৌঁছে গেলাম আমরা ক্যানিংয়েতে। যেমন বললাম, যারা শিয়ালদা থেকে আসবেন দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে আসতে পারেন। আপনাদের ট্যুর অপারেটর যে ট্রেনে বলবে সেই ট্রেনেই আসবেন। একটা হচ্ছে সকাল 7:42-এতে, যেটা এসে পৌঁছচ্ছে ক্যানিংয়েতে 8:56, এটা হচ্ছে শিডিউল। আর তারপরেটা হচ্ছে 8:28, যেটাতে আমরা এসছি। ওই 8:28-এরটা এসে পৌঁছচ্ছে 9:44, সেটা হচ্ছে শিডিউল ক্যানিংয়েতে। ক্যানিংয়ে এসে যে ট্যুর অপারেটরের সাথে আপনারা 2 রাত্রি 3 দিনের এই ইলিশ উৎসবে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। তারা আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, কথায় আপনাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা যাচ্ছি সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে। গত বছরও গেছিলাম, তাদের সাথে এত ভালো লেগেছিল যে কারণে এইবারেও তাদেরকেই চুজ করে নিলাম। এবারে বাইরের লোক দাঁড়িয়ে রয়েছে যারা আমাদেরকে রিসিভ করে আমাদের নিয়ে যাবে একেবারে ঘাট পর্যন্ত। বিভিন্ন ঘাট থেকে লঞ্চ ছাড়ে, আমাদের লঞ্চ ছাড়বে গদকালি ঘাট থেকে। তা বাইরের লোক আমাদের রিসিভ করে তারপরে একদম ক্যানিং স্টেশনের বাইরে থেকে গাড়িতে করে গদখালি ঘাট পর্যন্ত পৌঁছে দেবে। তা চলুন বাইরে যাই, ক্যানিং স্টেশনের বাইরে, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ক্যানিং স্টেশন থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়েই একেবারে যে আপনারা গাড়িতে উঠে পড়বেন সেটা ভাববেন না। যে ট্যুর অপারেটরের সাথে আসুন না কেন, কিছুটা রাস্তা আপনাদের হেঁটে যেতে হবে। আমরা এখন হাঁটা শুরু করেছি, এখন হেঁটে যেতে হবে। স্টেশন থেকে মিনিট 2 হেঁটেই দেখলাম আমাদের গাড়ি রেডি হয়ে রয়েছে, একদম গাড়িতে চেপে বসলাম। সুন্দরবন
রয়্যাল ইকো রিসোর্ট, যাদের সাথে আমরা এই দুরাত্রি 3 দিনের 2025-এর এই ইলিশ উৎসবটা করতে চলেছি। আজকেই ওদের স্টার্টিং আর কি ইলিশ উৎসবের। ক্যানিং থেকে শুরু হচ্ছে, ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত কিন্তু আপনাদেরকে কোনো খরচা করতে হবে না। এই প্যাকেজের যে টাকা তার মধ্যেই সব কিছু, শুধু যেখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে বা এই রকম কিছু আছে সেইগুলো নিজেদেরকে পে করতে হবে। তাছাড়া কিন্তু আর কোনো কিছু পয়সা আপনাদের নিজেদেরকে বার করতে হবে না। আমরা যেহেতু গদখালি দিয়ে যাবো সেই কারণে গদখালির দূরত্বটাই বলছি, 30 কিলোমিটার দূরত্ব ক্যানিং স্টেশন থেকে। আর সময় লাগবে মোটামুটি ওই 40 থেকে 45 মিনিট আর কি। সাংঘাতিক রকম গরম, তার মধ্যেই আমরা এসে পৌঁছে গেছি গদখালিতে। আগেরবারও এই গদখালি থেকেই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের লঞ্চ ছেড়েছিল, এবারেও তাই, তার কোনো ব্যতিক্রম নয়। চলুন আগে লঞ্চটা দেখি কেমন, আর আপনাদেরকেও দেখাবো। তারপরে যেমন যেমন আমরা জার্নি করব, যা যা দেখব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন থাকুন আমার সাথে। এসে পৌঁছে গেছি একেবারে লঞ্চ ঘাটে। এটাই হচ্ছে গদখালি লঞ্চ ঘাট, সুন্দর করে সাজিয়েছে। এইটা আমাদের লঞ্চ, বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের ওনার প্রসেনজিৎ দাকে বলেছিলাম লঞ্চটাকে একটু ভালো করে সাজাবে দাদা, ভালো করে আমি ভিডিওটা করব, তো যে কারণে সাজিয়েছে। মানে অনেক ধন্যবাদ প্রসেনজিৎ দাকে। তা প্রচণ্ড রোদের তেজ, গরমে একদম পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, এবারে ডেকে উঠবো আর এই লঞ্চটা কেমন আছে না আছে সব কিছু দেখাবো, ধীরে ধীরে সব কিছু আপনাদেরকে দেখাবো। উঠে পড়েছি, এবারে এই লঞ্চের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমাদের লঞ্চ, এইখানে একটা সোফা রয়েছে, এখানে সেই পাইলট দাদা রয়েছে, গত বছরে যে ছিল। আর এইখানে তো বসার জায়গাই রয়েছে, সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। জল খাবারের পর্ব শুরু হয়ে গেছে, সবাই এখানে জল খাবার খাচ্ছেন। আমাদের একটু দেরি হয়েছে, আগের ট্রেনটাতে এসেছিলাম, এবারে ওই একটু পরের ট্রেনটাতে এসেছি বলে অনেকটাই দেরি হয়ে গেছে। এই ডেকেতে এরকমই বসার জায়গা রয়েছে, এখানে জলখাবার সার্ভ করা হচ্ছে। এখানে ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশও এখানে দেওয়ার আছে। এখানে মিনারেল ওয়াটারের জার রয়েছে 20 লিটারের, এটা সবসময় আপনারা জলের সাপ্লাই পাবেন এখান থেকে। ডাস্টবিন রয়েছে, যে কোনো প্লাস্টিক কাগজ কোনো কিছু কিন্তু জলে ফেলবেন না, স্ট্রিক্টলি এখানে বারণ করা রয়েছে, কোনো কিছু জলে ফেলা যাবে না, যা ফেলা সব কিন্তু ডাস্টবিনেতে ফেলবেন। এবার চলুন এই যে লঞ্চের এর যে নিচে কেমন কি আছে না আছে, ওয়াশরুম কেমন রয়েছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। এখানে সমস্ত লাগেজ টাগেজ রাখা রয়েছে, আর কেউ যদি রেস্ট নিতে চান এখানে একটু শুয়ে বসে রেস্ট নিতে পারেন। এখানে ব্যবস্থা হচ্ছে কচুর শাক দিয়ে ইলিশ হবে নাকি? আচ্ছা, ব্যবস্থা চলছে। আর এখানে জেনারেটর রুম, এখানে রান্নাবান্নার ব্যবস্থা চলছে। ইলিশ মাছ ভাজা হচ্ছে, এই তো এখানে ভালো সাইজের ইলিশ দেখতে পাচ্ছেন তো, ওই ছোট ছোট খোকা ইলিশ নয়। সেই আগে ঢুকে পড়েছি, ব্রেকফাস্ট পরে করব। কেমন কি এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট আপনাদেরকে দেবে আপনারা এলে, সেইগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ঘেমে স্নান করে যাচ্ছি, এত গরম। আচ্ছা, এটা আমুদি মাছ না? আমুদি মাছ ভাজা দেওয়া হবে। এটা কখন দেওয়া হবে? 11টার সময় দেওয়া হবে। এখানে এই ওয়াশরুম রয়েছে, এইদিকে একটা ওয়াশরুম আছে, এই যে ওয়াশরুমে কমোড রয়েছে, এখানে ওয়াশ বেসিন, ওইদিকে কল রয়েছে একটা, এখানে বালতিতে জল রয়েছে, এরকম রয়েছে। আর এই দিকেরটা দেখি, এই দিকেরটা ওই একই হবে, এইদিকেও একটা ওয়াশরুম রয়েছে, এই যে কমোড, এদিকে বালতি মগ সমস্ত কিছু রয়েছে। এখানে আর ওয়াশ বেসিনে কল নেই, এই রয়েছে। ঘড়ির কাঁটা হচ্ছে 11:10 আর আমাদের লঞ্চ ছেড়ে দিল। আজকে কেমন কি প্রোগ্রাম রয়েছে না রয়েছে সেগুলো যেতে যেতেই জানতে পারবো। এই মুহূর্তে আমরা একটুখানি ব্রেকফাস্টটা সেরে নিই, আর ব্রেকফাস্টে কি আছে চলুন দেখিয়ে দিই। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের একদম যে আমাদের দুরাত্রি 3 দিনে ইলিশ উৎসব শুরু হয়ে গেল আজ থেকে। তো যেমন বললাম, এই জলখাবারে কি দিয়েছে দেখাচ্ছি। প্রথম দিনে কি আছে, এখানে রয়েছে লুচি,
ওই কচুরির মতো মনে হচ্ছে, কচুরি। এখানে রয়েছে আলু কষা, রয়েছে এখানে ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আর কি কি দেখার আছে না আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। লঞ্চ তো তার আপন বেগে চলছে, এর মধ্যেই আমাদের যেসব সহযাত্রীরা আছে তাদেরকে এখানে তিলক লাগিয়ে আর গোলাপ দিয়ে আর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে গোলাপ এসে গেছে আমার হাতে, তিলক লাগিয়ে দিয়েছে, শুধু ওয়েলকাম ড্রিঙ্কটা আসতে বাকি দিয়েছে। আর এই একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক সব যাত্রীকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের সুন্দরবনের সবচেয়ে বড় মার্কেট গোসাবা দ্বীপ। এখানে হ্যামিল্টন বাংলো আছে আর বেকম বাংলো আছে, দুটো আমরা দেখবো। তারপরে এখান থেকে আমরা বোটে উঠবো, আমরা বোটে নামবো, এখান থেকে উঠবো কিন্তু আমরা বেকম বাংলো থেকে। সবাই আমরা একসাথে যাবো, একসাথে নামবো। বিভৎস গরম, যে কারণে খুব কষ্টই হচ্ছে, প্রখর রোদের তেজ। বাজার পেরিয়ে প্রথমে আমরা চললাম হ্যামিল্টন বাংলো দেখতে। 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, যিনি একজন একাধারে স্কটিশ ব্যবসায়ী ছিলেন, আবার সমাজকর্মী হিসাবে সুন্দরবনের অনেক উন্নয়ন করেছিলেন, তিনি এই হ্যামিল্টন বাংলো তৈরি করেছিলেন। হ্যামিল্টন বাংলো তো দেখা হয়ে গেল, এবার যাচ্ছি বেকন বাংলোর দিকে। বেকন বাংলোতে ঢুকতে কিন্তু টিকিট লাগে, এখানে এমন টিকিটের ব্যাপার নেই, বেকন বাংলোতে ঢুকতে টিকিট লাগে, মাথা পিছু মনে হয় 10 টাকা করে। সেটা যাচ্ছি, গিয়ে দেখে নিচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি। বেকন বাংলোতে ঢুকতে জনপ্রতি 10 টাকা করে টিকিট লাগলো। নাম বেকন বাংলো হলেও এই বাংলো কিন্তু তৈরি করেছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, এবং তারই আমন্ত্রণে 1932 সালের 29শে ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুদিনের জন্য এই গোসাবাতে আসেন এখানকার সমবায় আন্দোলন দেখতে। ওখানে বেকন সাহেবের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন, সেই স্ট্যাচু দুটো রয়েছে, বেকন সাহেব এইদিকে আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই স্ট্যাচু রয়েছে। আর এই হচ্ছে বেকন বাংলো, যদিও মেনটেন সেভাবে নেই দেখে বোঝা যাচ্ছে, ভেতরে ঢোকার কোনো রকম ব্যবস্থা নেই, যা দেখতে হবে বাইরে থেকে। এই হচ্ছে বেকন বাংলো, একদমই মেনটেন্স নেই। এই সাইডে একটা ছোট্ট ঘর মতো রয়েছে, এইদিকেও এই ব্যালকনি মতনই রয়েছে। এই হচ্ছে ভেতরটা, ভেতরে ঢোকার প্রবেশাধিকার নেই। এখানে এই চিলড্রেন্স পার্ক করা আছে, এখানে একটা বুদ্ধের মূর্তি রয়েছে, আর এইদিকে একটা ওই পুকুরের মতো রয়েছে, বসার জায়গা রয়েছে, দেখাচ্ছি সেটা। এখানে একটা বাঘ রয়েছে, কিন্তু সেটা কিন্তু আসল নয়, বাঘের গায়ের রং একেবারে উঠে গেছে। এখানে চেয়ার রয়েছে, চাইলে একটু বসতে পারেন। আর এখানে এই পুকুর রয়েছে। হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো তো দেখালো, এবারে একটু যাচ্ছি কিচেনেতে। কেমন কি প্রস্তুতি পর্ব চলছে একটু দেখি। একদম গরমা গরম আমুদি মাছ, সাথে সস রয়েছে। তো সব প্যাসেঞ্জারকে এখন এই আমুদি মাছ ভাজাই দেওয়া হবে। স্যারকে দিয়েই শুরু করি, স্যারকে দিয়েই চলো, থ্যাংক ইউ। একদম গরমা গরম আমুদি মাছ ভাজা, এটাকেই এখন খাবো। এখানে শুরু হয়ে গেছে ম্যানগ্রোভ অরণ্য। কড়া রোদ ছিল, সাংঘাতিক রোদে একদম মাথার তালু ফেটে যাচ্ছিল, কিন্তু এইবার ইলিশে করে বৃষ্টি শুরু হয়েছে। মানে ইলিশ উৎসবে এসেছি, কিন্তু এরকম হালকা বৃষ্টি হবে না সেটাকে ভালো লাগে। খুব জোর বৃষ্টি দরকার নেই, কিন্তু এরকম হালকা বৃষ্টি একদম ঠিকঠাক। দারুণ লাগছে দেখতে, অপূর্ব। পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তার সাথে এরকম গরম গরম আমুদি মাছ ভাজা, একদম জমে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওয়েদারটা একেবারে দারুণ দারুণ হয়ে গেছে, দুর্দান্ত লাগছে। আজকে ফার্স্ট ডে হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখা হলো, এবারে কিন্তু আর কোথাও যাওয়ার নেই। এবারে লাঞ্চ হবে একেবারে এই লঞ্চেতেই, তারপর আমরা চলে যাব আজকে আমাদের যে আস্তানা রয়েছে সেখানে। লঞ্চ তো চলছে, আমুদি মাছ ভাজা তো দিল, তারপরে চলেছে একদম গরমা গরম চা।
লঞ্চ তো চলছে, লঞ্চের সাথে আমরাও চলছি। তাই এবারে একটুখানি যাচ্ছি ওইখানে ওই হেসেলেতে কি কি রান্না বান্না হলো দেখতে। তো চলুন যাই। এখানটা আছে এরকম দই ইলিশ, বেশ ভালো সাইজ কিন্তু ইলিশের। এই হচ্ছে দই ইলিশ। এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের তরকারি রয়েছে, এখানে ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, আর ওইদিকে ডাল ডাল ডাল। এখানে রয়েছে আমের চাটনি, এই হচ্ছে আমের চাটনি। ঘোরাঘুরি তো চলছে, আর এইবারে আমরা বসে পড়েছি একেবারে এই লাঞ্চ করতে। ঘড়ি কাটা এখানে দেখাচ্ছে যে 2টো বেজে গেছে, সুতরাং লাঞ্চটা এবার সারতে হবে। এখানে ভাত দিয়ে দিয়েছে, আলু ভাজা, এখানে রয়েছে শসা, আর এখানে লেবু। লঙ্কা তো আমি খাই না, লঙ্কার সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে ডাল টাল আসবে আর কি, যা যা আসবে আপনাদেরকে দেখাবো। চলে এসেছে ডাল, এখানে মাছের মাথা দিয়ে কচুর শাক চলে এলো পাতে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই হচ্ছে ইলিশ মাছ ভাজা। আমাদের লাঞ্চের শেষ পর্বে চলে এসেছি। এইবারে কি আছে দেখাচ্ছি। এই যে দেখিয়েছি আগে, এই যে এখানে রয়েছে পাঁপড় আর রয়েছে এখানে চাটনি। আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাজে এখন 4:20। এবারে এই ফল এসে গেছে। আগের বারে আপেল দিয়েছিল, আগের বারে যখন এসেছিলাম। এই যে তরমুজ, লাল টুকটুকে তরমুজ এসে গেছে, ভাই নিয়ে চলে এসেছে। দাও একটা, দাও তো। ঘড়ির কাটায় এখন 4:40 আর এসে পৌঁছে গেছি বালি আইল্যান্ডে, মানে সেই বালি থেকে আবার ঘুরে ফিরে বালিতেই। তা এখানে আজকে আমাদের নাইট স্টে রয়েছে, সবাই নামছেন এখন এখান থেকে। আজকে সন্ধ্যেবেলা এই ঝুমুর নৃত্য রয়েছে, তারপরে স্ন্যাক্স দেবে, ডিনারে মনে হয় ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে এরকম কিছু একটা আছে আর কি। এই সব কিছুই দেখাবো। সবার আগে আমাদের যে রুম অ্যালট করা রয়েছে রুমটা দেখাবো, রিসোর্টটা দেখাবো। তা ইলিশ উৎসবের প্রথম দিন চলে এলাম, যেমন বললাম, বালি আইল্যান্ডে। এইবারে যাচ্ছি রিসোর্টের দিকে হেঁটে। এই লঞ্চ থেকে ওঠা নামাটা আমার সাংঘাতিক ভয়, কারণ আমি এত পড়ি সব জায়গায় গিয়ে, ব্যালেন্স রাখতে পারি না, যে কারণে এইটা আমার খুব ভয় লাগে। এইখানে আমাদের লেগেছে আমাদের লঞ্চ, আর এইবারে এখান থেকে নামতে হবে। নেমে গিয়ে এখানে আমাদের রিসোর্ট রয়েছে। খুব ভালো লাগছে, আবার সেই পুরনো জায়গাতে ফিরে এসেছি। গত বছর যেখানে এসেছিলাম এরকম ইটের রাস্তা রয়েছে, আর এখানে গিয়ে এই হচ্ছে রিসোর্ট। এদিকে এই চাষের জমি, আর এই মাঝে রাস্তা ধরে আমরা চলেছি। এই দিক থেকে রাস্তা এসে আর এইদিকে চলে গেছে। আর এইখানে হচ্ছে রয়্যাল ইকো রিসোর্ট, খুব সুন্দর। এখানে এই খড় দিয়ে ছাউনি করা এই এন্ট্রান্সটা। ভেতরেতে যাবো তার আগে একটা দারুণ জিনিস দেখিয়ে দিই, যেগুলো আমরা আমাদের শহরাঞ্চলে পাই না। এই যে দেখুন কীরকম খেজুর হয়েছে, ভরে ভরে খেজুর হয়েছে। এখানে এই পুকুর, আর এখানে এরকম খেজুর হয়েছে। চলুন এবার ভেতরে যাই। এই দিক থেকে ঢুকছি। এই হচ্ছে স্টার ইন রিসোর্ট, যেটা এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম পরিচালনা করে। এইখানে এরকম লাইট রয়েছে, আর এইখান থেকে এই ঢালাই করা রাস্তা রয়েছে। আর রিসোর্টের দিকে যাচ্ছি। এইদিকে একটা সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, এই বাঁশ টাস দিয়ে বানানো খড়ের ছাউনি। আর এইদিকে যাচ্ছি, সুন্দর এখানে বাগান করা রয়েছে। যদি ওই বর্ষা এসে গেছে বলে মেনটেনেন্সটা একটু কম আছে। এই হচ্ছে কটেজগুলো, এখানে কটেজ রয়েছে, সিঙ্গেল কটেজ। এইদিকে বিল্ডিং রয়েছে, 2 স্টোরেড বিল্ডিং। এই যে এইদিকে বিল্ডিং রয়েছে, এইদিকেও বিল্ডিং রয়েছে, আর ওইখানে রয়েছে ডাইনিং এরিয়া ওইটা। আর আমাদের এই বিল্ডিংই রয়েছে, এই বিল্ডিংয়ে যাচ্ছি এখন। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ চড়া চড়া সিঁড়ি রয়েছে এখানে। সিঁড়ি দিয়ে উঠে আগেরবারে এই রুম নাম্বার 112-তে ছিলাম।
এইবারে তার অপোজিটের রুমটা 111। এই হচ্ছে রুম। দেখুন কি বিশাল রুমটা, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। মানে বেড যা রয়েছে 3জন অ্যাডাল্ট ভালো করে থেকে যেতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, পিলো কভার, এদিকে টাওয়াল দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট যেটার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আর এইদিকে একটা বক্স রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এইদিকে একটা টেবিল, একটা চেয়ার রয়েছে, এদিকে একটা বিশাল সাইজের মিরার। আচ্ছা, এদিকে দুটো সিঙ্গেল সোফা, একটা সেন্টার টেবিল, এদিকে জাগ, এদিকে গ্লাস, অ্যাস্ট্রে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এইদিকে একটা ডাস্টবিন। আর এই রুমের সাথে ওয়াশরুম, এই যে ওয়াশরুম রয়েছে, কমোড, এদিকে ফসেট, আর এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, এদিকে মিরার, এদিকে টাওয়াল হোল্ডার, এদিকে শাওয়ার রয়েছে, ট্যাপ, বাকেট মাগ রয়েছে, আর ওদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। রুমের মধ্যে তো ফ্যান রয়েছে, তাছাড়া এসি রয়েছে। ঘর কিন্তু বেশ ঠান্ডাই হয়ে রয়েছে। আর এই রুমের সাথে একটা ব্যালকানি রয়েছে। এবার ব্যালকানিটা দেখাই। এই রয়েছে ব্যালকানি, ব্যালকানিটাও কিন্তু বিশাল সাইজের ব্যালকানি, একদম বিশাল সাইজের ব্যালকানি রয়েছে। আর একটা যেটা জিনিস, যে এই প্রত্যেক ফ্লোরে কিন্তু এরকম এরা জলের জায়গা রেখে দিয়েছে। আপনার যেমন প্রয়োজন জল নিয়ে নিন, শেষ হলে আবার ওরা দিয়ে যাবে। তো এই গেল রুম ট্যুর। অভিজ্ঞতা এখনও পর্যন্ত বেশ ভালো। আচ্ছা, যেটা বলা হয়নি সেটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ কেমন ছিল। লাঞ্চ ঠিকঠাকই ছিল, ভাত একদম ঠিকঠাক, ডালটা ভালো হয়েছিল। ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা দারুণ, আমি 2বার নিয়েছি। আর আলু ভাজার তো নতুন করে কিছু বলার নেই। মাছের পিস একদম ঠিকঠাক ছিল, কিন্তু যেটা হচ্ছে মাছের স্বাদ একটু কম ছিল। মানে এখনও পর্যন্ত সেইভাবে মাছের স্বাদ তো আসেনি, সবে মাছ উঠছে। গতবারে যখন এসেছিলাম তখন এইখানে মাছ দারুণ ছিল, খুব সুস্বাদু মাছ ছিল। গত বছরে অগস্ট মাসে এসেছিলাম, যে কারণে তখন একদম ভরপুর ইলিশের সময় মাছের স্বাদ খুব ভালো ছিল। কিন্তু এই বছর সবে উঠতে শুরু করেছি, আর এইদিকে এইগুলো মনে হলো স্টোরেরই মাছ হবে হয়তো, স্বাদ অতটা পাইনি। আর যেটা আর একটা হয়েছে, যে রান্না করেছে বড্ড বেশি কড়া করে ভেজে ফেলেছে, যে কারণে খুব শক্ত হয়ে গেছে, এইটা আমার মনে হলো। তাছাড়া চাটনিটা দারুণ করেছিল, সব ঠিকঠাক ছিল। পাঁপড়টা অনেকক্ষণ আগে ভাজা, যে কারণে পাঁপড়টাও কিন্তু নেতিয়ে গেছিলো। তা এইসব ব্যাপারগুলো আমি অতি অবশ্যই জানাবো এখানকার অনারকে। এখানকার যে অনার রয়েছে অত্যন্ত ভালো মানুষ, সজ্জন একজন ভালো মানুষ। তা আমার যে প্রবলেমগুলো মনে হয়েছে আপনাদেরকেও বললাম, আর ওনাকে তো অবশ্যই জানাবো। আর এইটুকুনি আমার বিশ্বাস, ওনাকে বললে এই প্রবলেমগুলো উনি শর্ট আউট করবেনই করবেন, কারণ উনি একদম জেনুইন ভালো একজন মানুষ। এখন একটুখানি রেস্ট নেবো, খুব টায়ার্ড, অনেক ঘোরাঘুরি হয়েছে, একটুখানি রেস্ট নেব, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনকার মতো একটু বিদায় নিচ্ছি। গুড ইভিনিং। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:45। এবারে বাউল গান শুরু হয়ে গেছে, যাচ্ছি এবারে একটু বাউল গান শুনবো। আর ওখানে এই স্ন্যাক্সও দেবে, ডাকছে ওরা, যাই ওখানে। রাত্রিবেলা সেরকমভাবে বাইরে লাইট নেই, অল্প লাইট রয়েছে। আর এইটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, আর এইখানেই এই বাউল গান হচ্ছে। ওইদিকে বাউল গান হচ্ছে, আর এদিকে গরম গরম চিকেন পকোড়া, সাথে এইদিকে এই টমেটো কেচাপ দিয়ে গেছে। এখন স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছি, এরপরে একেবারে মানে ডিনার ওই 9টা সাড়ে 9টা নাগাদ ডিনার হবে। গরম গরম চা, সাংঘাতিক গরম চা চলে এসেছে। পকোড়া খাওয়া হলো, তারপরে একেবারে গরম চা। আর এদিকে বাউল গান তো চলছেই। এনারা দারুণ গান আগের বারেও এনাদেরই গান শুনেছিলাম, খুব ভালো লেগেছিল, দারুণ। বাজে এখন 9:15। বাউল গান শোনা হলো, তার সাথে চিকেন পকোড়া খাওয়া হলো, গরম গরম চা এলো। বাউল গান শেষ হয়ে গেল, আমরাও চলে এলাম আমাদের রুমেতে। এরপরে আবার ডিনারে যেতে হবে ওখানে। বাজে 10টা 10,
চলে এসেছি এখন ডিনার করতে। এদের এই ডাইনিং হলটা কিন্তু বেশ সুন্দর, এই মাটি দিয়ে দেওয়াল করা আর ওপরে সুন্দর ডিজাইন করা। টেবিলে বসে পড়েছি খেতে, আর খাবারও এসে গেছে। আজকে আছে এখানে ফ্রাইড রাইস আর আছে এখানে চিকেন কষা, এই হচ্ছে আইটেম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ফ্রাইড রাইস ঠিকঠাক ছিল আর চিকেন কষাটা বেশ ভালো হয়েছিল, একটু ঝাল কিন্তু খেতে ভালো হয়েছিল। এদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, স্টাফেদের ব্যবহার খুব ভালো। এই রিসোর্টটা দেখিয়েছি, খুবই সুন্দর রিসোর্টটা, রিসোর্টের রুম বিশাল বড়, সব মিলিয়ে বেশ ভালো। তো ব্যাস আজকের মতো এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে। এই ইলিশ উৎসবে 2 রাত্রি 3 দিন যদি একটা পর্বে দেখাতে হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হয়তো আপনাদের ভালো লাগবে না। যে কারণে এই 2 রাত্রি 3 দিনের আমাদের এই সম্পূর্ণ এই ঘোরা বেড়ানোটা আমি 2টো পর্বে ভাগ করে দিচ্ছি। আজকের পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন এর 2য় পর্ব নিয়ে। তা আজকের মতো বিদায় নিলাম, টাটা। মোটামুটি খাবারের পাত দেখেই বোঝা যাচ্ছে যে খাবার কিছু নেই, তেমন এক্সিলেন্টই সার্ভিস। এই চলে এলাম সজনেখালিতে, এই হচ্ছে সাইজ। ভালো লাগছে? তোমার ভালো লাগছে? ইলিশ বিরিয়ানি আছে আজকে। দিদি এখানে মশলা কষাচ্ছে একেবারে।